সুখী, এই সুখী, এ তো অজ্ঞান হয়ে গিয়েছে। না, একে তো এক্ষুনি বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে হবে। তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি চলে এসো, দেখে যাও সুখীর কি যেন হয়ে গিয়েছে। দেখি দেখি কি হয়েছে। এ তো দেখছি অজ্ঞান হয়ে গিয়েছে। তাড়াতাড়ি সবাই জল নিয়ে আয়। এরপর একটা পাখি জল নিয়ে আসে, আর মিনু সেই জল নিয়ে সুখের মুখে ছিটিয়ে দেয়, আর অমনি সুখের জ্ঞান ফিরে আসে। কি রে, তোর আবার কি হয়েছিল? তুই ওই শিউলি তলায় কেন গিয়েছিলি, আর অজ্ঞানী বা কেন হয়েছিলি বলতো? আমি তো ফুল কুড়ানোর জন্য শিউলিতলায় গিয়েছিলাম, কিছু ফুলও কুড়িয়েছিলাম। এমন সময় ওরে বাবা রে, ঘর আবার এমন করে হাওয়ায় কেন ভাসছে? ঘর তো কখনো এমন হাওয়ায় ভাসে না। তাহলে আমি ভয়ে কাঁপতে থাকি, আর ঘরটা তখনই বলে ওঠে, আমি যে তোকে খেতে এসেছি। কে কে কেন? আমি তোমায় কি ক্ষতি করেছি? তুই তো আমার কোনো ক্ষতি করিসনি। ক্ষতি তো করেছে সে। আমি তাকে চিমিয়ে চিমিয়ে খাবো। কে সে, বলো আমায়। সেটা তো তুই সময় হলেই বুঝতে পারবি। এখন শুধু প্রয়োজন পেয়ারা বাড়ি। আর তোর রক্তের আমার ভীষণ প্রয়োজন। আমাকে যেতে দাও, তুমি তোমার পেয়ারা বাড়িকে খুঁজে নাও। ঠিক তখনই মাটির ঘরটি খুব জোরে আওয়াজ করতে থাকে, আর আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই। আর এরপর আমার আর কিছু মনে নেই। ব্যাপারটা তো রহস্যজনক মনে হচ্ছে, কিন্তু মাটির ঘর আর পেয়ারা ঘরের মাঝে কি সম্পর্ক? আমাদের আগে এটা খুঁজে বের করতে হবে, তবে তো সমস্যার সমাধান পাওয়া যাবে। কিন্তু সেই রহস্যটাই বা তুই কি করে উদ্ঘাটন করবি রে মা, বলতো? আমি নিজে যাব শিউলি তলায়, আর সেটা আজ রাতে। এরপর সবাই রাতের অপেক্ষায় থাকে। এদিকে দেখতে দেখতে রাতও হয়ে আসে। আর টুনি একা একাই শিউলি তলায় চলে যায়, আর কিছু শিউলি ফুল নিয়ে বসে থাকে। কই, এখানে তো মাটির ঘর এলো না। তার মানে ও কি কোনো শত্রুতার জের ধরে আসে? কে বসে আছো আমারই অপেক্ষায়? আমি টুনি, তোমার সাথে দেখা করার জন্য আমি অধীর আগ্রহে বসে আছি। কিন্তু তুই আমার জন্য কেন বসে আছিস? কি চাস তুই আমার কাছে? কে তুমি, আর কোথা থেকেই বা এসেছো? এত কিছু জেনে তুই কি করবি? আমার তো খুব খিদে পেয়েছে। আগে আমি তোকে খাবো, আর তারপর মনের সুখে একটু গান গাইবো। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে খেও, কিন্তু তার আগে তোমার রহস্য আমাকে খুলে বলো তো। সবার তো মরার আগে একটা শেষ ইচ্ছা থাকে, তাই না? ধরে নাও এটাই আমার শেষ ইচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুই যখন শুনতে যাচ্ছিস তবে শোন। আমি আর আমার স্বামী অনেক সুখী দিন কাটাচ্ছিলাম। একদিন এক অসহায় নাগরাজ তার মাথায় মণি নিয়ে আহত অবস্থায় আমাদের সামনে এসে দাঁড়ায়। আমি বুঝতে পারছি তোমরা অনেক ভালো পাখি। তোমরা দুজনে আমার মাথার মণিটা তোমাদের কাছে রেখে দাও। আমার সময় যে শেষ, এবার আমাকে যেতেই হবে। কিন্তু আপনার কি হয়েছে? কে আপনাকে আহত করেছে? আমার কথার জবাব দেওয়ার আগে নাগরাজ আমার চোখের সামনে মারা যায়। আমি আর আমার স্বামী ভীষণ দুশ্চিন্তায় পড়ে যাই। চলো, সাপটাকে এবার আমরা মাটি চাপা দিয়ে আসি। আমি আর আমার স্বামী মিলে নাগরাজকে মাটি চাপা দিয়ে আসি। আর যেই না আমরা
ঘরে আবার কে এলো? আগে তো গিয়ে দরজাটা খুলে দাও। তুমি সাপের মণিটা আগে লুকিয়ে ফেলো, তারপর আমি দরজা খুলে দিচ্ছি। এরপর এরপর আমার স্বামী সাপের মণিটা লুকিয়ে রাখে আর আমি দরজা খুলে দিই। ঠিক তখনই একটা তান্ত্রিক আমাদের ঘরে ঢুকে পড়ে। আমি এখানে সাপের মণির গন্ধ পাচ্ছি, আমাকে এক্ষুনি মণি ফিরিয়ে দে, নয়তো আমি তোদের শেষ করে দিব। আমাদের কাছে কোনো মণি নেই, আপনি বেরিয়ে যান আমাদের বাড়ি থেকে। তোর এত বড় সাহস, তুই আমাকে মিথ্যে কথা বলছিস? এবার তো তোকে খবরদার বলছি, আমার বউকে কিচ্ছু করবে না। এবার তাহলে দুজনেই আমার হাতে মারা যা, আর তারপর আমি না হয় একটু কষ্ট করে এই মণিটা খুঁজে নিব। এরপর সেই তান্ত্রিক আমাদের দুজনকে পালানোর কোনো সুযোগ দেয় না, আমাদের দুজনকে মেরে ফেলে, আর তারপর জাদু দিয়ে আমাকে মাটির ঘর আর আমার স্বামীকে পেয়ারা ঘর বানিয়ে দেয়। তোমাদের আত্মার মুক্তির কি কোনো উপায় নেই? যদি আমাকে আমার পেয়ারা ঘর স্বামীর কাছে নিয়ে যেতে পারিস আর তারপর দুজনকে একসাথে করে আগুন জ্বালিয়ে দিতে পারিস, তবে আমরা দুজন মুক্ত হতে পারবো। কোথায় আছে সেই পেয়ারা ঘর? পাহাড়ের গুহায় এক কোণে আছে। আচ্ছা ঠিক আছে, চলো আমার সাথে। এরপর টুনি মাটির ঘরকে নিয়ে পাহাড়ের গুহায় যায়। আর সেখানে সে পেয়ারা ঘরকে দেখতে পায়। এবার তোমরা দুজন একসাথে হও, আমি তোমাদের আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছি। পেয়ারা ঘর আর মাটির ঘর একসাথে হয়। টুনি পাথরের সাথে পাথর ঘষে আগুন জ্বালিয়ে দেয়, আর দুই ঘরে আগুন লেগে যায়। তোকে অনেক ধন্যবাদ, এবার আমি আমার স্বামীর সাথে স্বর্গে চলে যেতে পারবো। বিদায়। এরপর দুই আত্মায় অদৃশ্য হয়ে যায়। আর টুনিও তার বাড়িতে ফিরে আসে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। সোনাতলি বনে আর ডিজিটাল নামে একটি স্কুল ছিল। সেই স্কুলের ম্যাডাম ছিল কাকুলি কাক। আর ডিজিটাল স্কুলে অনেক বাচ্চারাই পড়তে আসতো। একদিন ক্লাসে গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং ম্যাডাম, আমরা সবাই ভালো আছি। আপনি কেমন আছেন ম্যাডাম? আমিও ভালো আছি। চলো বাচ্চারা, আমরা এখন পড়াশোনা শুরু করি। সামনে তো তোমাদের পরীক্ষা আছে। ম্যাডাম, আমাদের পরীক্ষা কবে? এখনো পরীক্ষার রুটিন বের হয়নি। রুটিন বের হলে আমি তোমাদেরকে কবে পরীক্ষা হবে সেটা জানিয়ে দিব, কেমন? এখন এসো আমরা ছড়া শিখি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। এভাবে কাকুলি কাক বাচ্চাদেরকে পড়াতে থাকে। এরপর পড়া শেষে কাকুলি বলতে থাকে, শোনো বাচ্চারা, আজকের মতো পড়া শেষ। আজ তোমাদেরকে আমি যা যা পড়িয়েছি এর সব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো বাসায় বেশি বেশি করে পড়বে, কেমন? এগুলো পরীক্ষায় আসবে, বুঝেছো? আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে বাচ্চারা, আজ তোমাদের ছুটি। যাও যাও, তাড়াতাড়ি বাড়ি চলে যাও। এরপর বাচ্চারা যে যার বাড়িতে চলে যায়। ভাবেই দিন কাটতে থাকে। একদিন বাচ্চারা শোনো, তোমাদের পরীক্ষার দিন ঠিক করা হয়েছে। আর এই যে বোর্ডে আমি তোমাদের রুটিন লিখে দিয়েছি। সবাই চটপট রুটিনটা খাতায় তুলে নাও তো। আগামী 3 তারিখ থেকে তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু। এরপর সবাই রুটিন খাতায় লিখে নেয়। ম্যাডাম, আমাদের রুটিন লেখা শেষ ম্যাডাম। বেশ ভালো, তবে শোনো একটা কথা, কাল কিন্তু তোমরা সবাই পরীক্ষার ফি নিয়ে আসবে। ম্যাডাম, পরীক্ষার ফি কত টাকা? পরীক্ষার ফি 500 টাকা। সবাই কিন্তু মনে করে ফিটা নিয়ে আসবে। ফি না দিলে কিন্তু তোমরা পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবে না, বুঝেছো? এখন এসো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদেরকে পরীক্ষার জন্য কি কি পড়তে হবে।
এরপর কাকুলি ওদেরকে পড়া বুঝিয়ে দেয়। তারপর পড়া শেষে স্কুল ছুটি হয়। এরপর পরের দিন সকালবেলা সবাই আবারও স্কুলে আসে। গুড মর্নিং বাচ্চারা, তোমরা সবাই দেখি আজ তাড়াতাড়ি এসে গেছো। তোমরা সবাই পরীক্ষার ফি এনেছো তো? জি ম্যাডাম, আমরা এনেছি। খুব ভালো, তাহলে এক এক করে ফিগুলো আমার কাছে নিয়ে এসো। তোমাদের সবার ফি জমা নিয়ে তারপর আমি পড়া শুরু করব। এসো এসো, প্রথমে কুহু এসো। এভাবে কাকুলি ম্যাডাম সব বাচ্চাদের থেকে পরীক্ষার ফি জমা নেয়, শুধু টুনটুন বাদে। একে টুনটুন, তুমি পরীক্ষার ফি আনোনি? আমি যে গতকাল তোমাদেরকে বলেছিলাম কেউ পরীক্ষার ফি ছাড়া স্কুলে আসবে না। আসলে ম্যাডাম, আমরা তো অনেক গরিব, তাই এত টাকা ফি দেওয়ার সামর্থ্য নেই আমাদের। ম্যাডাম ম্যাডাম আপনি একটু দয়া করে এবার ফ্রিতে পরীক্ষা দিতে দিন না আমাকে ম্যাডাম। মাথা খারাপ নাকি? না না, ফি ছাড়া পরীক্ষা দেওয়া যাবে না। গরিব হয়েছিস, টাকা নেই, তো স্কুলে পড়তে এসেছিস কেন? হ্যাঁ, যা ভাগ এখান থেকে। ফি ছাড়া কোনো পরীক্ষা দেওয়া যাবে না। না না ম্যাডাম, আমাকে দয়া করুন, তাড়িয়ে দিবেন না। এই গরিব মেয়েটার দিকে একটু দয়া করুন ম্যাডাম। বার্ষিক পরীক্ষা দিতে না পারলে যে আমি পরবর্তী ক্লাসে উঠতেই পারবো না। ম্যাডাম, আমার যে অনেক স্বপ্ন, আমি পড়াশোনা করে অনেক বড় হব। চুপ কর, গরিব ফকিন্নির বাচ্চা। টাকা নেই আবার বড় বড় স্বপ্ন দেখছিস? আগে যদি জানতাম তুই গরিব, তাহলে আমি তোকে স্কুলে ভর্তি নিতাম না। যা বলছি, এক্ষুনি আমার ক্লাস থেকে বেরিয়ে যা। দুদিন বাদে পরীক্ষা, আর আজ কাহিনী করছিস? যা, দূর হ বলছি। আর কখনো স্কুলে আসবি না, বুঝেছিস? এরপর কাকুলি কাক টুনটুনকে অনেক অপমান করে ক্লাস থেকে বের করে দেয়। আর টুনটুন কাঁদতে কাঁদতে নদীর পাড়ে যায়। গরিবের স্বপ্নের কোনো দাম নেই, তাই না? আমার মা তো গরিব, পরীক্ষার ফি তো মা দিতেই পারবে না। আর ম্যাডাম তো আমাকে স্কুল থেকে তাড়িয়ে দিল। আমি যদি পরীক্ষা দিতে না পারি আর আমার স্বপ্ন পূরণ করতে না পারি, তাহলে আর বেঁচে থেকে কি করব? এই নদীর জলে ঝাঁপ দিয়ে আমি মরে যাব। এরপর টুনটুন নদীর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এদিকে স্কুলের বার্ষিক পরীক্ষাও শেষ হয়ে যায়। সবাই পরীক্ষায় ভালো ফলাফল করে আর পরবর্তী ক্লাসে ভর্তি হয়। বাচ্চারা, আজ থেকে তো তোমরা নতুন ক্লাসে উঠলে। এখন কিন্তু আরো বেশি বেশি করে পড়তে হবে। চলো, আজ আমরা ইংরেজি শিখি। বলো তো। এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট। কাকুলি ম্যাডাম যখন এভাবে বাচ্চাদের পড়াচ্ছিল, এমন সময় হঠাৎ স্কুলের ভিতরে পানি চলে আসে। আর পানি গড়িয়ে গড়িয়ে ক্লাসেও আসে। ক্লাসের বেঞ্চগুলো অর্ধেক পানি অবধি ডুবে যায়। এ কি, স্কুলে হঠাৎ এত পানি কোথা থেকে এলো? স্কুলে হাঁটু অবধি পানি উঠলো কিভাবে? এরপর যদি পানি বেড়ে যায়, পুরো স্কুল তো ডুবে যাবে। তখন কি হবে? ম্যাডাম স্কুলে এত পানি এলো কি করে ম্যাডাম? পানি তো আমাদের হাঁটু অবধি এসে গেছে। এরপর তো পানি বাড়লে আমরা পানিতে ডুবে যাব ম্যাডাম। ম্যাডাম, আমাদেরকে বাঁচান ম্যাডাম। বাচ্চারা, তোমরা শান্ত হও। তোমরা সবাই যে যার বেঞ্চের উপর চড়ে বসো। আমি প্রধান শিক্ষককে ফোন দিচ্ছি। এরপর সবাই বেঞ্চের উপর চড়ে বসে। আর কাকুলি কাক ওই স্কুলের প্রধান শিক্ষক কবুতরকে ফোন করে জানায়। এদিকে খবর পেয়ে তাড়াতাড়ি প্রধান শিক্ষক স্কুলের সামনে চলে আসে। একই কাণ্ড, স্কুলে হাঁটু পানি। মনে হয় স্কুলে বন্যা হয়েছে। কিন্তু এটা কি করে সম্ভব? পুরো বনের কোথাও তো কোনো পানি নেই, শুধু স্কুলের ভিতরেই পানি। এ তো অদ্ভুত ব্যাপার। না না, আগে বাচ্চাদেরকে উদ্ধার করতে হবে, পরে সবটা দেখব। এরপর প্রধান শিক্ষক কবুতর একটা নৌকার ব্যবস্থা করে আর কাকুলি সহ স্কুলের সব বাচ্চাদের উদ্ধার করে উঁচু জায়গায় নিয়ে আসে। এভাবেই 4 দিন কেটে যায়। কিন্তু স্কুলের পানি কিছুতেই কমে না। স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে আর ক্লাস করতে পারে না। স্যার, এভাবে আর কতদিন? বাচ্চাদের তো পড়ালেখার ক্ষতি হচ্ছে। পানি কমানোর ব্যবস্থা করতে হবে তো। আসলে কাকুলি, স্কুলে পানি ওঠার ব্যাপারটা আমার কেমন জানি অদ্ভুত লাগছে। মনে হয় এটা কোনো ভুতুড়ে ঘটনা। না হলে বনের কোথাও তো বন্যা হয়নি, আর স্কুলে কেন হবে? চলো তো একবার তান্ত্রিকের কাছে গিয়ে ব্যাপারটা বলি।
এরপর কবুতর আর কাকুলি মিলে তান্ত্রিকের কাছে যায় আর সবটা খুলে বলে। সব শুনে তান্ত্রিক ধ্যান করে আর ধ্যান শেষে বলতে থাকে, বুঝেছি সবটা। তোদের স্কুলে এক বাচ্চা পাখির আত্মার অভিশাপ লেগেছে, তার জন্য ওই স্কুলে পানি উঠেছে। ওই অভিশাপ কাটা না পর্যন্ত ওই স্কুলের পানি কিছুতেই কমবে না। তবে অভিশাপ শুধু ওই বাচ্চা পাখির আত্মাই কাটাতে পারবে, তাছাড়া কেউ না। কি বলছেন? বাচ্চা পাখির অভিশাপ? তবে তান্ত্রিক বাবা, যে করেই হোক ওই বাচ্চা পাখির আত্মাকে ডেকে আনুন আর আমাদের স্কুলের অভিশাপ কাটিয়ে দিন, না হলে যে বাচ্চারা আর স্কুলে পড়তেই পারবে না। এরপর তান্ত্রিক ওই আত্মাকে আহ্বান জানায় আর সাথে সাথে ওখানে টুনটুনের আত্মা প্রকট হয়। এ কি, এ তো টুনটুন, আমাদের স্কুলের সব থেকে ভালো ছাত্রী। কিন্তু টুনটুন মা, তুই আত্মা হলি কি করে? আর স্কুলেই বা কেন অভিশাপ দিয়েছিস বলতো? এরপর টুনটুনের আত্মা কাকুলির ব্যাপারে সবটা কবুতরকে খুলে বলে। জানা যায়, আমার খুব ইচ্ছে ছিল পড়াশোনা করার, কিন্তু শয়তান ম্যাডাম আমার ইচ্ছে পূরণ করতেই দেয়নি। তাই তো আমি মনের দুঃখে আত্মহত্যা করেছি আর প্রতিজ্ঞা করেছি ওই স্কুলে আমি পড়তে না পারলে অন্য কেউ পড়তে পারবে না। এজন্য আমার অভিশাপে স্কুলে বন্যা হয়েছে। ছি ছি কাকুলি, তুমি এত খারাপ? একটা গরিব মেয়ের সাথে এমন করেছো, এজন্য তোমাকে শাস্তি পেতেই হবে। টুনটুন মারে, তুই এবারের মতো ক্ষমা করে দে, স্কুলের অভিশাপ কাটিয়ে দে মা। আমি কথা দিচ্ছি, এই কাকুলিকে আমি শাস্তি দিবই দিব। কবুতরের এমন জোড়াজুড়িতে টুনটুন সবাইকে ক্ষমা করে দেয় আর স্কুলের অভিশাপ তুলে নেয়। এরপর স্কুলের পানি সব কমে যায় আর বাচ্চারা আবারও আগের মতো ক্লাস করতে থাকে। এদিকে কবুতর কাকুলির শাস্তি হিসেবে কাকুলিকে চাকরি থেকে বরখাস্ত করে দেয় আর তখন টুনটুনের আত্মা মুক্তি পেয়ে যায়।